ভাবি ইশারায় আমাকে তার রুমে ডেকে নিল, যখন পুরোপুরি ব্যস্ত ছিলাম হবে এমন একটা অবস্থা। তখন হঠাৎ কাজের মেয়ে দেখে ফেলে। ওর বয়স বেশি না, 15 কি 16 হবে, কিন্তু খুবই সুন্দর ছিল। ওকে দেখে কেউ বুঝতেই পারবে না যে ও কাজের মেয়ে। তারপর কাজের মেয়ে বলল, সাহেব বাড়িতে আসলে আমি সব বলে দেব। আমি বললাম, তুই কি চাস বল, তোকে সব দিব, তবুও তুই আমাদের গোপন কথা বলিস না। কাজের মেয়ে তখন বলল, দেখুন আমি দেখতে খারাপ না, আপনার ভাবির চেয়েও দেখতে বেশি সুন্দর, তাই আমি চাই আপনি আমাকেও দিন। আজকের গল্পটি সম্পূর্ণ অন্য রকমের, তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা বলি। আমি 24 বছরের যুবক, বড় একটা ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতাম। চাকরির কারণে আমাকে অনেক সময় ডাক্তারদের ভিজিট করতে হতো। একদিন বড় শহরের নামকরা একজন হার্টের ডাক্তারের চেম্বারে গেলাম তাকে ভিজিট করতে। তখন ডাক্তার এক রোগীকে দেখতে ছিল। আমি সেখানে বসে ডাক্তারের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি বসে ডাক্তারের সহযোগীর সাথে গল্প করতেছিলাম। তখন প্রায় রাত 8টা বাজে। এমন সময় এক সুন্দরী মহিলার সাথে একটা 15 বছরের মেয়েকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকতে দেখলাম। পরে জানতে পারলাম মেয়েটি মহিলার কাজের মেয়ে। মহিলার বয়স 27-28 হবে। দেখতে অনেক লম্বা আর খুবই সুন্দরী। যে কোনো ছেলে দেখে তার প্রতি দুর্বল হয়ে পড়বে। আমি তার দিকে চেয়ে রইলাম। সে একটা হাতকাটা চিকেন কাপড়ের জামা পরেছিল। মহিলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ডাক্তার দেখাতে চাই, তাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লাগবে। ডাক্তারের সহযোগী ফাইল চেক করে বলল, আপনাকে 4 দিন পরে আসতে হবে, এর আগে কিছুতেই সম্ভব না। মহিলা বলল, প্লিজ ভাই, আমাকে কালকে ব্যবস্থা করে দিন। কিন্তু সহযোগী বলছে, না ম্যাডাম, কালকে কোনোভাবে সম্ভব না। এরপর মহিলাটি কাউন্টারের সামনে এসে একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে কেমন একটা মুচকি হাসি দিয়ে বলল, আপনি একটু চেষ্টা করে দেখেন না। আমি তার দিকে চেয়ে রইলাম। আমি ভাবলাম এর সাথে খাতির হলে মনে হয় কিছু লাভ হবে। আমি বললাম, আপনি একটু বসেন, ডাক্তার ফ্রি হলে আমি কথা বলে দেখছি। কিছুক্ষণ পর ডাক্তার ফ্রি হলে আমি তার রুমে গিয়ে বললাম, আমার এক পরিচিত ভাবি আছে, তার জেন কি সমস্যা, তাই আপনাকে কাল একটু সময় দিতে হবে। যেহেতু ডাক্তারদের আমরা অনেক সুযোগ সুবিধা দেই, তাই সে তার সহযোগীর থেকে সব চেক করে আমাকে বলল, কালকে সকাল 10:30টায় আমি সময় দিতে পারব। আমি এসে মহিলাকে বললাম, সকাল 10টায় সে আসতে পারবে কিনা। সে রাজি হল এবং আমাকে অনেক ধন্যবাদ দিল। আমিও তার সাথে চেম্বার থেকে বের হয়ে এলাম। তাকে বললাম, ডাক্তার সাহেবকে বলেছি আপনি আমার ভাবি, তাই সে রাজি হয়েছে। সে বলল, তাহলে কালকে আমার জন্য আপনাকে আবার আসতে হবে। আমি বললাম, এতে কোনো সমস্যা নেই। আপনার মতো সুন্দরী মহিলাকে সাহায্য করতে পেরে ভাল লাগছে। তার চেহারায় একটা হাসি দেখলাম। আমি বললাম, আমার নাম রাশেদ। সে বলল, নাম পূর্ণিমা। সে বিবাহিত, তার স্বামী দুবাই থাকে। সেও 1 মাসের দিনের ভিতর সেখানে চলে যাবে, সবকিছু রেডি হয়ে গেছে। এখানে সে আর তার শ্বশুর শাশুড়ি থাকে। আমরা আলাপ করতে করতে হাঁটতে লাগলাম। সে বলল, আমার বাসায় চলে 1 কাপ চা খেয়ে আসবেন। আমি বললাম, আজ না, অন্য একদিন যাব। কিন্তু পূর্ণিমা আমাকে অনেক অনুরোধ করে। এরপর আমি রাজি হলাম। তারা দুজন একটা রিকশায় উঠল। আমি আমার মোটরসাইকেল নিয়ে তাদের পিছু পিছু গেলাম। তাদের বাসায় গেলে তার শ্বশুর শাশুড়ির সাথে আমার আলাপ করিয়ে দিল। তাদের ছেলের বউকে সাহায্য করার জন্য তারা আমাকে অনেক ধন্যবাদ দিল। তারপর আমাকে চা বিস্কুট দিল। আমি চা খেয়ে বিদায় নেওয়ার জন্য রেডি হলাম। তখন পূর্ণিমা বলল, রাশেদ, যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব। আমি বললাম, আমাকে আপনি না বললে তুমি করে বলবেন। আমি বয়সে আপনার ছোট হব, আর আপনি কিছু মনে না করলে আপনাকে ভাবি বলে ডাকতে পারি। পূর্ণিমা রাজি হল। তারপর বলল, রাশেদ, কালকে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদের বাসায় যাবে। তাই কাজের মেয়েটা বাসায় রেখে আমাকে যেতে হবে। তোমার যদি কোনো অসুবিধা না হয় তবে আমাকে সকালে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি মনে মনে অনেক খুশি হলাম। আমি বললাম, ঠিক আছে, আমি সকাল 10টার সময় চলে আসবে। তারপর বিদায় নিয়ে চলে আসলাম। আমি খুশিমনে বাসায় ফিরে আসলাম। আসলে এখানে এত স্মার্ট মেয়েরা থাকতে পারে আমার কল্পনা ছিল না। আমি সব সময় তা ফলো করে বেড়াই। আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে পূর্ণিমা ভাবির কথা ভাবতে শুরু করলাম। আর কালকে সকালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। পরের দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে পূর্ণিমা ভাবির বাসায় চলে গেলাম।
গিয়ে দেখলাম পূর্ণিমা ভাবি রেডি আর তার শ্বশুর শাশুড়ি রেডি হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার জন্য। আমি আমার মোটরসাইকেলের পিছে পূর্ণিমা ভাবিকে নিয়ে চললাম, তারপর বাসার সামনে হাজির হলাম। আমি একটু লজ্জা পেলাম, জানি না পূর্ণিমা ভাবি কি ভাবছে আমার সম্পর্কে। আমার কেন জানি মনে হলো পূর্ণিমা ভাবি ইচ্ছাকৃতভাবে আমার মোটরসাইকেলে উঠছে। এভাবে চলতে চলতে প্রায় আধা ঘন্টা লেগেছিল। ডাক্তার সাহেব তখনও আসে নাই, তাই ভাবি ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগল। আমিও ভাবির সাথে একটু দূরে বসে গল্প করতে লাগলাম। আমি বারবার ভাবির দিকে তাকাচ্ছিলাম, ভাবি ব্যাপারটা বুঝে মুচকি মুচকি হাসতে লাগল। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে ভাবিকে চেক আপ করল। ডাক্তার দেখানো শেষ হলে আমি ভাবিকে নিয়ে বাসায় গেলাম। বাসার কাছাকাছি আসতেই পূর্ণিমা ভাবি আমার মোটর সাইকেল থেকে নেমে পড়ল। বাসায় এসে দেখলাম তার শ্বশুর শাশুড়ি চলে গেছে আর কাজের মেয়ে বাসায় একা। ভাবি আমাকে বসতে বলে কাজের মেয়েকে নিয়ে ভিতরে গেল। একটু পর ভাবি বলল, আমার ল্যাপটপ কালকে রাতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। তুমি কি দেখবে কি সমস্যা হয়েছে? আমি বললাম, ঠিক আছে ভাবি, কোথায় নিয়ে আসেন? পূর্ণিমা ভাবি বলল, আমার বেডরুমে আছে, তুমি ভেতরে আসো। আমাকে বেডরুমে নিয়ে তার ল্যাপটপ দিয়ে বলল, তুমি দেখো কি সমস্যা হয়েছে, আমি একটু কাজ করে আসছি। কাজের মেয়েকে বলল, আমাকে চা দিতে। আমি ল্যাপটপ অন করে স্ক্যান করে ভাইরাস মুক্ত করে দিলাম। তারপরই স্টার্ট করে দেখলাম ঠিকমতো কাজ করছে। আমি তখনও ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছি। প্রায় ২০ মিনিট পর পূর্ণিমা ভাবি আসলো, আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তারপর পূর্ণিমা ভাবে আসলো। আমি হাঁ করে তাকে দেখতে লাগলাম। ভাবি বলল, এমন করে কি দেখছ? আমি বললাম, তেমন কিছু না। ভাবি বলল, কিন্তু আমি তোমার মাঝে এমন কিছু দেখছি যা আমি আগে কখনো দেখিনি। ভাবি আমার অবস্থা বুঝে হাসতে লাগল। একটু পর কাজের মেয়ে আমাদের চা বিস্কুট দিয়ে গেল। আমরা চা খেতে খেতে গল্প করলাম। পূর্ণিমা ভাবি অনবরত হাসতে লাগল। আমি ল্যাপটপ ঠিক করে ভাবিকে দেখানোর জন্য একটা মুভি চালু করলাম। আর সাথে সাথে একটা বাজে ছবি চালু হলো। আমি কি করব বুঝতে না পেরে ভাবির দিকে তাকালাম। পূর্ণিমা ভাবে হাসতে হাসতে বলল, দেখো রাশেদ, আমি প্রায় ১ বছর হলো একা একা থাকি। আমার তো কিছু পেতে ইচ্ছে করে। কালকে তোমাকে ডাক্তারের চেম্বারে দেখে আমার ভিতরে কেমন জানি করছে। তোমাকে নিয়ে আমার মনের ভিতর একটা আশা জাগল। আমি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালাম। পূর্ণিমা ভাবি হেসে উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। পূর্ণিমা ভাবি দরজা বন্ধ করে আমার সামনে আসলো, এমন সময় হঠাৎ করেই দরজার বাহিরে থেকে ১৫ বছরের কাজের মেয়েটা নখ দিয়ে ডাক দিল। আমি মনে মনে বললাম, আসার আর সময় পেল না। পূর্ণিমা ভাবিকে কাজের মেয়ে বলল, আপনি ওনাকে নিয়ে এখানে কি করছেন? পূর্ণিমা ভাবে বলল, আমি যা খুশি তাই করছি, আর তোর তো সাহস কম না। আমি এখানে কি করছি তুই জিজ্ঞাসা করলি কেন আমারে? কাজের মেয়ে বলল, ম্যাডাম, আমি তো খারাপ কিছু বলিনি। ম্যাডাম বলল, তুই এখন যা, তোর রুমে গিয়ে ঘুমা। কাজের মেয়ে তখন বলল, ঠিক আছে ম্যাডাম, আমি যাব, কিন্তু আপনারা যা করছেন তা কিন্তু মোটেই ভালো না। সাহেব বাড়িতে আসলে আমি সব বলে দেব। কাজের মেয়ের মুখে সব কথা শুনে আমার মেজাজটা খুব খারাপ হল। আমি বললাম, এই ছোটলোক, আমি এখানে কি করছি যে তুই আমার স্বামীকে বলবি? ম্যাডাম, আপনি তো ভালো করে জানেন কি করতে চাইছেন। বাহিরের একটা লোক রাতের বেলায় কারো বাসায় এভাবে থাকতে পারে না। আমি বললাম, তুই কাল থেকেই বাসায় আসবি না। আমি তোর চেহারা দেখতে চাই না। তুই দিন দিন বড় পাকামি করছিস। ঠিক আছে ম্যাডাম, আপনার মতো খারাপ ম্যাডামের বাসায় কাজ করার ইচ্ছাও আমার নাই। তবে ম্যাডাম, আপনি মনে রাখেন আজকের দিনের কথা। আজকে আপনি কি করতে চাইছিলেন তা কিন্তু আমি ভুলব না, আর বলেও দেব। আমি কাজের মেয়েকে বললাম, এগুলো আমার স্বামী কখনো বিশ্বাস করবে না। কাজের মেয়েটি তখন বলল, বিশ্বাস কিভাবে করতে হয় তা আমার জানা আছে। কাজের মেয়েটি তখন বলল, আমার মোবাইলের সব রেকর্ড করা আছে। একটা অচেনা ছেলে আপনার রুমের ভিতর কি করে সেটা একটা বাচ্চা ছেলেও বুঝবে। কাজের মেয়েটা এত পাকা পাকা কথা জানে আমি জানতাম না। আর তাছাড়া তার মাথায় প্রচণ্ড বুদ্ধি আছে। আমি এখন কি করব বুঝতেছি না। তখন রাশেদ বলল, রাগ করে কোনো সমাধান হবে না, উল্টো মান সম্মান যাবে। আর তাই আমি এর সমাধান করছি। ভাবি, আপনি কোনো কথা বলবেন না। আমি কাজের মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি চাও এর বিনিময়ে? কাজের মেয়েটি বলল, আমি কিছু চাই না। আমার টাকা পয়সার কোনো লোভ নেই। আচ্ছা তাহলে কি করলে তোমার মুখটা বন্ধ রাখবে? আর আমাদের কথা কাউকে বলবেন না। কাজের মেয়েটি বলল, একটা জিনিস চাই, যদি দেন তাহলে আমি কাউকে কিছু বলবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমার কি জিনিস চাই।
কাজের মেয়েটি তখন বলল, আপনি ভাবির সাথে যা করতে চেয়েছিলেন আমিও তা চাই। কাজের মেয়ের মুখে এমন কথা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল। আরে বলে কি? আমি তখন কাজের মেয়েটিকে প্রশ্ন করলাম, এর আগে কি তুমি এরকম হয়েছে কারো সাথে? কাজের মেয়েটি বলল, না হয়নি, কিন্তু আমি চাই। আমি কাজের মেয়েটিকে বুঝিয়ে বললাম, দেখো তুমি এখনো বাচ্চা মেয়ে। আচ্ছা তুমি নিজেই বলো এখন কি তোমাকে বিয়ে দেওয়া ঠিক হবে? কাজের মেয়েটি বলল, আমার পাশের বাড়ির বান্ধবী। সে আমার থেকে 2 বছরের ছোট। তার যদি বিয়ে হতে পারে তাহলে আমার হতে পারে না। আমি কাজের মেয়ে। প্রত্যেকটা কথা শুনে অনেক অদ্ভুত লাগছে। আমি তখন কাজের মেয়েটিকে ধমক দিয়ে বললাম, তুমি যে সব বলছো তোমার কি ভয় করছে না? ভয় করবে কেন? বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য রাত জেগে খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকাল তো এসব বিষয় পানি ভাত। আরে বলে কি, আচ্ছা ঠিক আছে। আমি যদি তোমার কথা রক্ষা না করি তাহলে তুমি সব বলে দেবে, তাই তো? যদি আপনি আমার কথা না রাখেন তাহলে আমি অবশ্যই বলে দিব। এতে আপনার সমস্যা হবে আর ম্যাডামেরও সমস্যা হবে। আমি তখন কাজের মেয়ের সাথে কথা বলে পারছিলাম না। আর তাই তার প্রস্তাবে আমি রাজি হলাম। পূর্ণিমা ভাবি বলল, আপনি কি বলছেন, ও এসব কি পারবে আপনার সাথে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি বললাম, দেখো ভাবি, ওর মুখ চাপা দেওয়ার জন্য এছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। সে পারুক না পারুক সেটা তার বিষয়, আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। পরে সমস্যা হলে আপনি বুঝবেন। সেই চিন্তা তোমার করতে হবে না। আমি সব সামলে নেব। আমি তখন কাজের মেয়েটাকে বললাম, কোথায় যেতে হবে বলো? কাজের মেয়েটি বলল, এই বাসায় আরও একটি রুম আছে, যে রুমে আমি রাতে একা থাকি সেই রুমে। কোথায় সেই রুম? কাজের মেয়েটি বলল, আসুন আমার সাথে। আমি কাজের মেয়ের পিছু পিছু গেলাম। তারপর সে যে রুমে থাকে সেই রুমে আমাকে নিয়ে গেল। আর পূর্ণিমা ভাবি বলল, আপনি যান, চিন্তা কইরেন না, আমি আছি বারান্দায়। আমি পূর্ণিমা ভাবিকে বললাম, ঠিক আছে, আপনি বারান্দায় থাকেন। তারপর কাজের মেয়ের রুমে ঢুকলাম। কাজের মেয়ে বলল, আপনি অনেক সুন্দর দেখতে। আমি বললাম, তাই? কাজের মেয়েটি তখন দরজাটা লক করে দিল। আমি বললাম, দেখো দরজাটা লক করে ঠিক করনি। সে বলল, উত্তম কাজ করেছি। কাজের মেয়েটি তখন বলল, আপনার সাথে হওয়ার আগে আপনি আমার হাতের তৈরি করা 1 কাপ চা খাবেন? আমি বললাম, চা খেলে মন ভালো থাকে, তুমি চা বানালে আমি অনেক খুশি হব। আমার জন্য চা বানিয়ে এনে আমার হাতে চা হাতে তুলে দিল। তারপর আমি বললাম, তুমি চা খাবে না? কাজের মেয়ে বলল, আমি চা খাই না, আপনি খান। আমার চায়ের প্রশংসা সবাই করে, আপনিও করবেন আশা করি। তারপর আমি চা খেতে শুরু করলাম। আর কাজের মেয়েটি আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি চা খেতে আমার বুকের ভিতরটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। আমি ভাবছি হয়তো গরম চা এমনি হতে পারে। কাজের মেয়েটির হাতে আরও একটি চা দেখতে পেলাম। আর সেই চা ম্যাডামকে দিয়ে আসলো। কাজের মেয়েটি যখন চা নিয়ে ঘর থেকে বাহির হলো তখন আমার বুকের ভেতর জ্বালাপোড়া করতেছিল। ম্যাডামের কাছে চা নিয়ে যেতেই ম্যাডাম বলল, তোর কাজ শেষ হয়েছে? কাজের মেয়ে বলল, না, এখনো শুরু করিনি। ম্যাডাম বলল, চা দিয়ে তাড়াতাড়ি যা। এদিকে ম্যাডাম চা খেতে শুরু করল। আমি আমার রুমে গিয়ে দেখি রাশেদ চা খেয়ে মরে পড়ে আছে। আমি এটাই চেয়েছিলাম। আমি কাউকে খারাপ কাজ করতে দিতে পারিনি। যে কাজ আল্লাহ পছন্দ করে না, তারা সেই কাজ করায় আমি তাদের দুজনকেই শেষ করে দিয়েছি। আমার মনের ভিতর খারাপ উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল এই 2 জন খারাপ মানুষকে শেষ করা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, আর তোমরা যদি এরকম মজার ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবশেষে তোমাদের সকলের দোয়া কামনা করি, আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। পুপ্পি, আমি তোমাকে 1 রাতের জন্য বিয়ে করতে চাই। যদি তুমি আমার কথায় রাজি না হও তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষকে তুমি পাবে না। কারণ যাকে তুমি ভালোবাসো তার বয়স কম হলেও সে আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি যা বলবো সে তাই করবে। আমি ভাতিজাকে বললাম, আমি তোমার ফুপ্পি হই আর তুমি আমাকে 1 রাতের জন্য বিয়ে করতে চাইলে তোমার লজ্জা করল না? ভাতিজা বলল, ফুপ্পি, এসব বিষয়ে লজ্জা পেতে নেই। লজ্জা করলে কপালে সুখ জুটে না। তার এরকম কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি ভাতিজাকে বলেছিলাম, তোমাকে আমি এখনো বাচ্চা মনে করি।
ভাতিজা বলল, ফুপ্পি শুধু একবার সুযোগ দিয়ে দেখো আমি কি করতে পারি। তারপর আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম। তারপর আমি যাকে বাচ্চা মনে করেছিলাম তার তো অনেক বড়। আমার তো দেখেই খুব ভয় হয়েছিল। একটা বাচ্চা ছেলে কিভাবে এত শক্তিশালী হয়? আচ্ছা, তাহলে মূল ঘটনাটি তোমাদের বলি। মূল ঘটনা বলার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমার 14 বছর বয়সী জোয়ান ভাতিজা আমার রুমে ঘুমানোর জন্য পাগলামি করত। সে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকত আর মিটি মিটি করে হাসত। আমি দেখতে এতটাই সুন্দরী ছিলাম যে বাচ্চা ছেলেরাও আমাকে দেখে পাগল হয়ে যেত। আমি দেখতে অনেক সুন্দর, কিন্তু তবুও আমার বিয়ে হয়নি। এত সুন্দরী হওয়ার পরেও কারো সাথে আমার বিয়ে হয়নি। কারণ আমার নাকি বড় একটা সমস্যা ছিল। কিন্তু কি সমস্যা সেটা আমাকে কেউ বলেনি। আমি নাকি কপালপোড়া দোষী, আর এই কারণেই আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি। এদিকে আমার ভাবি সবসময় আমাকে খোঁটা দিয়ে বলতো যে, আর কতদিন ভাইয়ের ঘাড়ে চেপে বসে থাকবে? নিজে থেকে কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে নিতে পারো না? তুমি তো বাইরে চাকরি করো, সেখানে কি কোনো ছেলে নেই যে তোমার সৌন্দর্য দেখে তোমাকে বিয়ে করবে? তোমার সুন্দর চেহারা কি কাজের জন্য না? তোমাকে কোনো ছেলে কি বিয়ে করতে রাজি হয় না? ভাবি আমাকে খুব কড়া কথা বলতো। কিন্তু আমি ভাবির কোনো কথায় রাগ করতাম না। কারণ মা মারা যাওয়ার পরে আমি ভাই ও ভাবির কাছে থেকেছি। তাই ভাবি কিছু বললে আমি সেটা চুপচাপ সহ্য করে থাকতাম। আগে আমার অনেক কষ্ট হতো এটা ভেবে যে আমার কেন এত দোষ আছে। কেন আমাকে কোনো ছেলে শুধু আমার সৌন্দর্য দেখে বিয়ে করে না? কিন্তু এখন আর সেগুলো কোনো কিছুই আমার আসে যায় না। আগে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম, এটা ভেবে যে একদিন না একদিন আমার বিয়ে হবে। কিন্তু এখন আমি আর এটা ভেবে আফসোস করি না যে আমার কোনোদিন বিয়ে হবে না। কারণ এখন আমার বয়সের ছেলে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। কারণ বেশিরভাগ মেয়েদের তো সাধারণত 16 থেকে 22 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। আর আমার মতো 30 বছর বয়সী মেয়ের জন্য পাত্র খুঁজে পাওয়া খুবই কঠিন। একদিন রাতের বেলায় আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম। ওই সময় আমার ভাতিজা ঘরে এসে বলল, আমাকে দেখে বুঝি মনেই হয় না যে আমার বয়স 30 বছর। আমাকে তো 18 বছরের মেয়েদের মতোই দেখায়। আমি তখন ভাতিজাকে বলেছিলাম, আমি তোমার ফুপ্পি, তাই তোমার আমাকে এই ধরনের কথা বলার একদম ঠিক না। যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো, এখন অনেক রাত হয়েছে। আমার ভাতিজা তখন রুম থেকে যাওয়ার আগে বলল, ফুপ্পি এই কথাটা আমি বলছি না। আজ সকালে আমার যে বন্ধুরা এসেছিল, সে তোমার ব্যাপারে এরকম কথা বলেছে। তাই আমি তোমাকে তার কথাটাই বলতে এসেছিলাম। আমি তখন আমার ভাতিজাকে জিজ্ঞেস করলাম, তোমার বন্ধুর নাম কি? ভাতিজা তখন বলল, তার বন্ধুর নাম সোহাগ। পরের দিন সকাল বেলায় আমার অফিসের কাজ ছিল না। তাই আমি নিজের কাপড় চোপড় বাড়ির পিছনের উঠোনে শুকোতে দিচ্ছিলাম। ওই সময় দেখলাম আমার ভাতিজার বন্ধু সোহাগ আমার কাছে এসে বলল, ম্যাডাম কেমন আছেন? আমি যখন পেছন দিকে ঘুরে তাকালাম তখন দেখলাম একটা ছেলে ঘাড়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি সোহাগ? সে তখন বলল, হ্যাঁ আমি সোহাগ। তখন আমি বললাম, তুমি আমার নাম ধরে কিভাবে ডাকতে পারলে? আমি তোমার ফুপ্পি হই। তাই আমাকে নাম ধরে নয়, ফুপ্পি বলে ডাকবে। কারণ তুমি আমার ভাতিজার বন্ধু, তাই তুমিও আমার ভাতিজা, এরকম ভুল আর কোনো দিন করবে না। আমার ভাতিজা যেমন আমাকে ফুপ্পি বলে ডাকে, তুমি আমাকে ফুপ্পি বলে ডাকবে। আর এখানে তুমি কি করছো? আমার ভাতিজা তো স্কুলের জন্য অনেক আগে বেরিয়ে গেছে। সোহাগ বলল, ফুপ্পি আপনার একা একা রোদে কাজ করতে দেরি হচ্ছে, আমি আপনাকে একটু সাহায্য করি। আমি তখন সোহাগকে বললাম, আমাকে সাহায্য করতে হবে না। আমি কারো সাহায্য নিয়ে কাজ করতে একদমই পছন্দ করি না। আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। তুমি এখনই এখান থেকে চলে যেতে পারো। তারপর সেদিন রাতের বেলায় যখন আমি খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুয়েছিলাম, তখন আমার মনে হলো আমার পাশে যে কেউ বসে আছে। এমনকি ঘুমের মধ্যে অনুভব করলাম আমার কাছে কেউ যেন আসার চেষ্টা করছে। আমি চিৎকার করে উঠলাম, কারণ আমার পাশে একটা ছেলে বসেছিল, আর তার মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। যখন আমি চিৎকার করে উঠলাম তখন সে ঘরের ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করল। ওই সময় আমার ভাতিজা বারান্দার ঘরে ছিল। আমার ভাতিজা ওই চোরটাকে দেখে ভয়ে চিৎকার করল। তারপর বাড়ির বাকি সবাই যখন হাজির হলো তখন দেখলাম আমার ভাতিজার মুখটা চেপে ধরে আছে সেই চোর। তখন আমি না পেরে ওই চোরের চুলের মুঠি ধরে বললাম, আমার ভাতিজাকে ছেড়ে দে।
তারপর চোর বাড়ির বাকি সবাইকে দেখে খুব বেশি ঘাবড়ে যায় আর আমার ভাতিজাকে ওই চোরটা খুব জোরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা সবাই ওই চোরকে অনেক ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারিনি, এমনকি তার মুখটা পর্যন্ত দেখতে পারিনি। কিন্তু অবাক বিষয় হচ্ছে এই চোরটা আমাদের বাড়িতে কোনো কিছু চুরি করেনি, সে শুধু আমার একটা পোশাক নিয়ে পালিয়েছিল। এদিকে আমার ভাতিজা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল যখন ওই চোর তার মুখটা খুব জোরে চেপে ধরেছিল। চোরের পালিয়ে যাওয়ার পরে আমার ভাতিজার চোখে মুখে জলের ছিটে দিয়েছিলাম, তারপর ভাতিজার জ্ঞান ফিরে এসেছিল। এদিকে আমার ভাবিও আমার ভাতিজার অবস্থা দেখে কেঁদে কেটে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমার ভাইয়া যেহেতু বিদেশে থাকত, সেদিন রাতের বেলা ভাইয়া বাড়িতে থাকলে আমাদের হয়তো এতটা ভয় লাগত না। ওই দিন আমরা সবাই অনেক ভয় পেয়েছিলাম। এদিকে আমার ভাতিজার সঙ্গে তার বন্ধু সোহাগ যখনই আমাদের বাড়িতে আসত, তখনই ওই ছেলেটা আমার সঙ্গে কিছু না কিছু কাণ্ড ঘটাতা। সেদিন যখন আমি নিজের ঘরে বসে লাগবে কিছু কাজ করেছিলাম, তখন সে আমার ঘরের ভিতরে এসে বলল, আপনি দেখতে খুব সুন্দর। আমি তার কথা শুনে অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিলাম। তারপর সে হঠাৎ করে অদ্ভুত আচরণ করার চেষ্টা করছিল। তখন না পেরে তাকে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, তুমি এটা কি করছো? বেরিয়ে যাও এখান থেকে। সে দিনের পর থেকে আমার ভাতিজার বন্ধু সোহাগ বেশ কিছুদিন আমাদের বাড়িতে আসেনি। অনেকদিন পর সে একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে এসে সুযোগ পেয়ে আমাকে বলল, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই এবং ওই দিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আমাকে ক্ষমা করে দিন আর আমার সঙ্গে বন্ধুত্ব করুন। আমি তখন ওকে বলেছিলাম, তুমি এখন অনেক ছোট আর আমার বয়সটা দেখেছ, আমি তোমার থেকে অনেক বড়, তাই আমি তোমাকে নিজের বন্ধু করতে পারবো না। সে তখন বলল, আমি বড় হয়ে গেছি, আমি আর ছোট নেই। আমি তখন তাকে বুঝিয়ে বললাম, তুমি আরও একটু বড় হও, তারপর আমি তোমাকে বন্ধু বানাব। ছেলেটি মাঝে মধ্যে এমন ব্যবহার করত যে তাকে দেখে খুব বিরক্ত লাগত। একদিন ভাবি আমার ভাতিজাকে বলল, তুই সোহাগর সঙ্গে একদম চলাফেরা করবি না। সোহাগ ছেলেটাকে আমার মোটেই ভাল লাগে না, সঙ্গদোষে তুইও খারাপ হয়ে যাবে, তাই সোহাগ ছেলেটাকে আর আমাদের বাড়িতে নিয়ে আসবি না। আমার ভাতিজা কিন্তু খুব ভদ্র এবং সহজ সরল ছিল, কিন্তু তার বন্ধু সোহাগ মোটেই সহজ সরল ছিল না। সে যেহেতু অন্য জায়গা থেকে এসেছিল এই শহরে পড়াশোনা করার জন্য, তাই সে পেইং গেস্ট থাকত এবং মাঝে মধ্যে কোনো না কোনো বাহানায় আমাদের বাড়িতে আসত। আমার ভাতিজা বুঝতে পেরেছিল যে সোহাগ ছেলেটিকে সে নিজের বাড়িতে নিয়ে এসে অনেক বড় একটা ভুল করেছে, কারণ সে তো প্রায় দিনই আমাদের বাড়িতে এসে হাজির হয়ে যেত। আমার খুব আশ্চর্য লাগে যে 13 বছরের ছেলে কিভাবে আমাদের মতো বয়সী মেয়েদের উপরে নজর দিতে পারে। আর ওদিকে আমার ভাবি উঠতে বসতে প্রায় সময় কিছু না কিছু কথা আমাকে শোনাতে। এমনকি আমি অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকতাম যে সব সময় ভাবির কাজে সাহায্য করতে পারতাম না। তাই ভাবি এটা নিয়েও আমাকে কথা শোনাতো আর বলতো, আমি তো বাড়ির কাজের মাসি আর তুমি বাড়ির মহারানী। তুমি শুধু বসে বসে খাবে আর আমাকে বাড়ির সমস্ত কাজ করে নিজের শরীরকে ক্ষয় করতে হবে। তুমি তো একটু আমাকে কাজে সাহায্য করে দিতে পারো, অফিস থেকে এসে বাসনগুলো একটু মেজে ঘষে দিতে পারো। আমি যথেষ্ট সাহায্য করতাম ভাবির কাজে, কিন্তু ভাবি চাইতো আমি যেন সংসারের সব কাজ নিজের ঘাড়ে নেই। সেটাও করতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু অফিসের কাজের জন্য সংসারের কাজের সময় দিতে পারতাম না। অথচ আমি যা টাকা পেতাম আমার ভাতিজার উপরে খরচ করে দিতাম। তাদের পকেট খরচ আমি দিতাম, বাইরে ঘুরতে যাওয়া, জামাকাপড় কেনাকাটা, এসব কিছু টাকা আমিই দিতাম। একদিন সোহাগ আমাদের বাড়িতে যখন এসেছিল, তখন আমরা সবাই তাকে দেখে অনেক হেসেছিলাম, কারণ সে এমনভাবে সেজেগুজে এসেছিল তাকে জোকারের মতো দেখাচ্ছিল। আসলে আমার সামনে নিজেকে বড় করে দেখানোর জন্য বড়দের জামাকাপড় পরে এসেছিল। আমি সেদিন সোহাগকে বলেছিলাম যে তুমি এখন ছোট, তুমি বড় হও, তারপর আমি তোমার সাথে বন্ধুত্ব করব। ওই দিনের পর থেকে সোহাগ ছেলেটি আমার সামনে নিজেকে বড় প্রমাণিত করার জন্য অদ্ভুত কাণ্ড করত। সেদিন তার সাজ পোশাক দেখে আমরা অনেক হেসেছিলাম। সেদিন সোহাগ লজ্জা পেয়ে আমাদের বাড়ি থেকে চুপচাপ চলে গিয়েছিল। এমনকি সে নিজের পার্সোনাল ডায়েরিটাও ভুলে আমাদের বাড়িতে রেখে চলে গিয়েছিল। তার চলে যাওয়ার পরে আমি তার ডায়েরিটাকে উঠে দেখেছিলাম, ভেবেছিলাম অফিস যাওয়ার পথে তাকে দিয়ে দিব। আমি যখন বুঝতে পেরেছিলাম ওই ছেলেটি আমার সামনে নিজেকে বড় প্রমাণিত করার চেষ্টা করছে, তাই সেদিন তাকে ডায়েরি দেওয়ার নাম করে তার ঘরে গিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। তাকে আমার সামনে বড় দেখানোর কোনো প্রয়োজন নেই।
তার যদি কখনো আমার সাথে মন খুলে কথা বলার ইচ্ছে করে, তাহলে সে আমাকে নিজের মনের কথা বলতে পারবে। আমি তার ফুপ্পি হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো বন্ধু হব। ওই কথা শুনে উনি খুব খুশি হয়েছিল এবং সে বলেছিল, ফুপ্পি তুমি অনেক সুন্দর করে আমাকে বুঝিয়ে বললে। তোমার কথা শুনে আমার মনটা অনেক হালকা হয়েছে ফুপ্পি। তুমি যদি আমার কথায় কিছু খারাপ মনে না কর, তাহলে আমি কি তোমার সাথে একটা ছবি নিতে পারি? ভেবেছিলাম একটা সেলফি নিয়ে ছেলেটা যদি খুশি থাকে, তাহলে তাকে একটা ছবি তুলতে দেই। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই ছেলেটির মনে আমার প্রতি এত নোংরা চিন্তাভাবনা ছিল। আর সে যখন আমাদের বাড়িতে আসতো তখন আমার দিকে ঘুরে ঘুরে তাকাতে। এমনকি বাড়িতে তো আমার ভাতিজা থাকতো এবং সেও জোয়ান হয়ে উঠেছিল। কিন্তু সোহাগ আমার ভাতিজার দিকে তাকাতো না। ওর নজর তো আমার দিকেই থাকত। ডায়েরিটা দিয়ে আমি যখন বাড়ি ফিরে এসেছিলাম, তখন ভাবি আমাকে বলেছিল, তোমার তো আজকে অফিস ছুটি আছে, তাহলে তুমি বাইরে কোথায় গিয়েছিলে? বাড়িতে থেকে তো আমার কাজে একটু সাহায্য করে দিতে পারো। তখন আমি মাথা নিচু করে চুপচাপ নিজের ঘরে চলে এসেছিলাম। আমি আর ভাবিকে এটা বলিনি যে আমি সোহাগের ঘরে গিয়েছিলাম তার ডায়েরিটা ফেরত দিতে। পরের দিন সকালবেলা আমি যখন অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম, তখন ভাবি ঘরে এসে হঠাৎ করে আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, আমাদের কি এই দিনটা দেখার বাকি ছিল? এখন এই বয়সে তুমি একটা বাচ্চা ছেলের সাথে প্রেম করতে শুরু করলে। তোমার লজ্জা করে না? তুমি ওর মায়ের বয়সী। তুমি আমাদের মান সম্মান সবকিছু শেষ করে দিয়েছ। তোমার ভাই বাড়ি ফিরে আসলে বলবো তোমাকে যাতে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়, না হলে তোমার জন্য আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে। ভাবির কথা শুনে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সে কি বলতে চাইছিল আমি কিছুই বুঝতে পারিনি। যাই হোক, আমি আসলে নিজের অজান্তেই সোহাগকে ভালোবাসতে শুরু করলাম। কিন্তু এর মধ্যে সোহাগ অনেকদিন যাবত আমার সাথে দেখা করে না। তারপর আমার ভাতিজাকে জিজ্ঞেস করলাম, তোমার বন্ধু সোহাগকে এখন আর দেখি না, সে কি স্কুলে আসে না? ভাতিজা বলল, ফুপ্পি সে আর আসবে না। আমি যদি বলি তাহলে সে আসবে। তাহলে সোহাগ তুমি বলো আসতে। ভাতিজা বলল, তাহলে ফুপ্পি আমার একটা কথা ছিল, তুমি যদি রাখ তাহলে আমার বন্ধুকে আমি নিয়ে আসতে পারি। আমি বললাম, বলো তোমার কি কথা? ভাতিজা বলল, ফুপ্পি আমি তোমাকে যে কথাটা বলব সেটা কাউকে বলা যাবে না। আমি বলেছিলাম তুমি নিশ্চিন্তে বল, আমি কাউকে বলবো না। তখন ভাতিজা বলল, আসলে এটা কোনো কথা না। আমার একটা ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটা আমি অনেকদিন ধরে মনের ভিতর লালন পালন করে যাচ্ছি, কিন্তু তোমাকে বলতে পারছি না। আমি আমার ভাতিজাকে বললাম, কি ইচ্ছা তোমার বলো এবার। যদি সম্ভব হয় তাহলে তোমার ইচ্ছা আমি রাখার চেষ্টা করব। তখন ভাতিজা বলল, যদি তুমি আমার আবদারটা রাখো তাহলে তুমি আমার বন্ধুকে অবশ্যই পাবে। আমি বলেছিলাম, তুমি এত আমতা আমতা করে বলল কি তোমার ইচ্ছা? ভাতিজা তখন আমায় যে কথাটি বলল সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। এতটুকু ছোট ছেলের মুখে এই কথা কি করে বের হলো? এতটুকু ছোট ছেলের এমন ইচ্ছা থাকতে পারে সেটা আমি কল্পনাও করতে পারি না। সে তার যে ইচ্ছার কথাটা বলেছিল সেটি হলো, সে আমাকে বলেছিল যে এক রাতের জন্য আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে বললাম, এই হয় না, তোমার মুখে এরকম কথা বলতে একটু লজ্জা করল না? ভাই তখন বলল, দেখো ফুপ্পি, এসব বিষয়ে লজ্জা পেলে চলবে, আমি এই বিষয়ে লজ্জা পাই না। আমি ভাতিজাকে বললাম, দেখো আমি তোমার ফুপ্পি, তুমি আমায় কথা বলতে পারো না। তোমার তো বয়সটা খুব কম আর তুমি তো আমার সাথে পারবে না। সে বলল, ফুপ্পি একটা সুযোগ দিয়ে দেখো, আর তুমি যদি আমার প্রস্তাব না রাখ তাহলে আমার বন্ধু সোহাগকে পাবে না। আমি তাকে যা বলি সেটাই করবে। ফুপ্পি তুমি এই সুযোগ পাবে না। আমার বন্ধুকে হারালে আর তোমার বিয়ে হবে না। আসলে আমি তোমার বন্ধু সোহাগকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, আর তাই আমি তোমার কথা মানতে রাজি। ভাতিজা আমার মুখ থেকে এমন কথা শুনে খুশিতে নাচতে শুরু করল। ভাতিজা বলল, তাহলে আজ রাতেই হবে। আমি বললাম যে আজ রাতেই হবে। তারপর রাতের খাবার সেরে আমার রুমে আমার ভাতিজা আসলো। ভাতিজা বলল, ফুপ্পি আমার অনেক দিনের ইচ্ছা। আমি তো তাকে ছোট শিশু ভেবেছিলাম, কিন্তু সে আমার সাথে যা করল তাতে আমার অসহ্য লেগেছিল। আমি পারছিলাম না। বাচ্চা ছেলের এত শক্তি থাকতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, ভাতিজা যা বলেছিল আমি তার সকল কথা রেখেছি। ভাতিজা সকালে ঘুম থেকে উঠে সোহাগকে নিয়ে আসলো। সোহাগের বাবা মা আমার সকল সমস্যা জেনে সোহাগের সাথে বিয়ে দিল। এর কারণ একটাই,
সোহাগ তার বাবা মাকে বলেছিল সে আমাকে ছাড়া জীবনে বিয়ে করবে না। তাছাড়া আমি তো দেখতে খুব সুন্দর ছিলাম। তার মা বাবার কাছে আমি প্রিয় হয়ে উঠেছিলাম। আমরা সবসময় বাচ্চা ছেলেদের অবহেলা করি, মনে করি ওর তো বয়স কম, ও বিয়ের আর কি বুঝবে। আসলে বর্তমান যুগে দেখা গেছে 14-15 এবং কি 12 বছরের ছেলেরাও সংসার করতে পারছে। এই জন্য ছেলের বয়স কম হলেও যদি আপনার ছেলে বিয়ে করতে চায় তাহলে বিয়ে দিয়ে দিন, তা না হলে আপনার ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম মজার মজার গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।